নমস্কার। ভয় কণ্ঠে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আপনারা শুনতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল দত্ত চৌধুরীর রচিত এক রহস্যময় গল্প, ননিবালার পিকনিক। গল্পের প্রধান চরিত্রে রয়েছে সুমি, সুমির দিদি, ননিবালা, টুকির কাকা এবং লালুবাবু। সুমির চরিত্রে কণ্ঠ দিয়েছেন অর্ণবী, সুমির দিদি ও ননিবালার চরিত্রে কণ্ঠ দিয়েছেন উর্মি, লালুবাবু ও টুকির কাকার চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌভিক। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় গল্প, ননিবালার পিকনিক। নতুন বাড়িতে যেদিন এসেছিলাম সেই রাতেরই ঘটনা। দিদি আর আমি একই ঘরে শুয়েছি। লাগোয়া একটা ছোট্ট ঘর আছে। দিদির ইচ্ছে ওটাকে পড়ার ঘর করবে, আমাকে ঢুকতে দেবে না। দিদি খুব গার্ডিয়ানি ফলায় আমার উপর। রাতে দুজনে ঘুমোচ্ছি, হঠাৎ দুম করে খুলে গেল পাশের ঘরের দরজাটা। বাতাসের ঝাপটা নেই, কিছু না। যতবারই দরজাটা ভেজানো হয় বারবার সশব্দে খুলে যায়। ওই ঘরে খুটখাট আওয়াজ, পদশব্দ, দীর্ঘ নিঃশ্বাস। ভয়ে আমার গায়ে কাটা দিল। দিদির ভয় ডর নেই। একবার সুইচ টিপে আলো জ্বালিয়ে ঘরটা ঘুরে দেখে এলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি দেখলি রে? গম্ভীর গলায় দিদির উত্তর, কিছু না, ইঁদুর টিঁদুর হবে। মফস্বলে একটা পুরনো একতলা বাড়ি কিনে বাবা ধীরে ধীরে বাসযোগ্য করে নিয়েছেন। অবশেষে শুভদিন দেখে ঠাম্মাকে নিয়ে সতীনাথ লস্কর লেনের ভাড়া বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি এখানে। কিন্তু প্রথম রাতেই ওই কাণ্ড। দিদি ভুরু কুঁচকে বলল, কাউকে বলবি না যেন। দিদি পড়ে ক্লাস 12-এ, আমি 9-এ, একই স্কুলে। এই বাড়ি থেকে আমাদের স্কুল অনেকটা দূর হয়ে গিয়েছে। আমরা দুই বোনে একসঙ্গে বেরিয়ে পড়ি সকালে 7টার মধ্যে। দিদি ওর পড়ার টেবিল আর বই খাতাপত্র সাজিয়ে নিয়েছে পাশের ছোট ঘরটায়। সেই রাতেও ওই ঘরে চলাফেরার শব্দ, নানান রকম আওয়াজ। সকালে দেখা গেল দিদির বই, খাতা, রিপোর্ট, বুক সারা ঘরে ছড়িয়ে পড়ে আছে। দিদি বলল, না সুমি, এইবার অ্যাকশন নিতেই হবে, সাহস বেড়ে যাচ্ছে। আমি বললাম, কার? আমার ভয় করছে রে দিদি, কি হবে? চুপ, কেউ যেন জানতে না পারে। দিদির কথা অমান্য করব অত সাহস আমার নেই। আমার ভয় মনে মনেই চেপে রাখলাম। বিকেলে স্কুল থেকে ফেরার সময় দিদি আমাকে চুপি চুপি বলল, প্রিয়াঙ্কা বলেছে ওই ঘরটায় আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জলখাবার খেয়ে দিদির পাশের ঘরটায় গিয়ে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এই ঘর আমার, আমি এখানেই থাকবো, লেখাপড়া করব। আমি ছাড়া এই ঘরে কারোর রাইটস নেই। কেউ ফালতু বিরক্ত করার চেষ্টা করলে আমি কিন্তু সহ্য করব না। আমি পুলিশের ডিএসপি রামানুজ পালকে চিনি, খুব কড়া লোক, মনে থাকে যেন। রামানুজ পাল আসলে প্রিয়াঙ্কার বড় মামার নাম। প্রিয়াঙ্কা দিদিকে বলেছে সাধারণ মানুষের মতোই পুলিশকে ভূতেরাও নাকি ভয় পায়। দিদির সাহস আছে বটে, কিছুতেই ঘরটার দখল ছাড়ল না। আমাকে একলা ফেরে পাশের ঘরটায় রাতে বিছানা করে ঘুমোলো। তারপর ধীরে ধীরে উৎপাত কমে গিয়েছিল। মাঝে মাঝে আমাদের চোখের সামনেই একটা বাচ্চা মেয়ে দেওয়াল থেকে বেরিয়ে এসে উল্টো দিকের দেওয়ালে প্রবেশ করত। তার বয়স 8-9 বছর। আগেকার দিনের মেয়েদের মতো ওর পরনে ডোরে খাটো শাড়ি, আঁচলে গুজে রাখে কোমরে। গোলগাল অবয়ব, যদিও অস্পষ্ট, দেখতে লাগে যেন পাকা গিন্নি। কখনো তার দুর্বল ক্ষীণ স্বর
শুনতে পেতাম সে আমাকে সুমি নাম ধরে ডাকতো, আর কেন জানি না দিদিকে ডাকতো মা। দিদি ওর নাম দিয়েছিল ননিবালা। মেয়েটা আমাদের আর বিরক্ত করতো না, একলা একলা ঘরের মধ্যে খেলে বেড়াতো। ওকে আমরা আমাদেরই একজন বলে মেনে নিয়েছিলাম। তারপর কেটে গিয়েছে 18টা বছর। ঠাম্মা পরলোকে, বাবার হঠাৎ হার্ট অ্যাটাক। তার 4 বছর পর মাও চলে গেলেন। দিদি এখন কলেজে পড়ায়। বছর 2 আগে অনুপ তাকে বিয়ে করেছে। আমি এসএসসি পাশ করে স্কুলে পড়াই। ননিবালার কিন্তু বয়স বাড়েনি, এখনো সেই দূরে শাড়ি পরে ঘরে এক্কা দোক্কা খেলে। একবার দিদি আর অনুপদা সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি বিক্রি করে দেবে, শহরের কাছাকাছি ফ্ল্যাট কিনবে। অনুপদার অফিস বেশ দূর হয়ে যাচ্ছিল, যাতায়াতে খুব কষ্ট। তারপর দালালরা যাওয়া আসা শুরু করলো, মাঝে সাঝে খরিদ্দার নিয়ে আসে। তখন এক নতুন উপদ্রব শুরু হলো। এক ভদ্রলোক আর তার স্ত্রী এসেছেন বাড়ি দেখতে। দিদি তখন ছিল না বাড়িতে। অনুপদা তাদের নিয়ে ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। রান্নাঘরে ঢুকতেই মেঝে চাপ চাপ টাটকা রক্ত। একটা বাচ্চা মেয়ের রক্তমাখা পায়ের ছাপ চলে গিয়েছে শোবার ঘর পর্যন্ত। মহিলা আঁতকে উঠেছেন। ওরে বাবা, এইসব কি? তারপর স্বামীর হাত ধরে টানতে টানতে একদম বাড়ির বাইরে। অনুপদা কিছুই বুঝতে পারেনি, এত রক্ত হঠাৎ এলো কোথা থেকে। আমি গিয়েছিলাম পাড়ায় টুকিদের বাড়িতে। বাড়ি ফিরে দেখলাম অনুপদা কেমন যেন ভ্যাবাচাকা মুখ করে বারান্দায় বসে আছে। অনুপদা ননিবালার কথা জানে না। দিদি আর আমি বহু বছর ননিবালার সঙ্গে বাস করে ওকে আমাদের ফ্যামিলির একজন ভাবি। বিশেষ করে মা বাবা চলে যাওয়ার পর ননিবালাই ছিল আমাদের সুখ দুঃখের অংশীদার। দিদি অনুপদাকে কখনো ননিবালার কথা বলেনি, হয়তো ওকে যদি অনুপদা আমাদের মতো মেনে নিতে না পারে সেই ভয়। তাই ব্যাপার স্যাপার কি ঘটছে অনুপদা কিচ্ছু বুঝতে পারছিল না। দিদি আমাকে আড়ালে ডেকে বলল, এই বাড়িতে অন্য লোক এসে থাকবে বোধহয় পছন্দ নয় ননিবালার। ও চায় না আমরা চলে যাই। তুই রাতে ওকে একটু বুঝিয়ে বলিস তো শুনি। রাতে অনেকবার ওকে ডাকাডাকি করলাম, ননিবালা এলো না সামনে। তারপর ঘুমিয়ে পড়েছি। আচমকা ঘুম ভাঙল জোরে একটা আওয়াজে। পাশের ছোট ঘরটা আজকাল বন্ধই পড়ে থাকে। সপাটে দরজা খুলে গেল। ননিবালা এসেছে। মেয়ের অভিমান হয়েছিল বোধহয়, হওয়াই স্বাভাবিক। ওকে না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলাম যে। আদর করে ডাকলাম, ননিবালা আমার কাছে আয় রে, তোর সঙ্গে কথা আছে। পাশের ঘরে হঠাৎ যেন যুদ্ধ শুরু হয়ে গেল। ধূপধাপ জিনিস পড়ছে, ভাঙছে। আমি সুইচ জ্বালতেই টিউবলাইট দুবার দপদপ করে ভেঙে পড়ল ঝমঝম শব্দে। আমি বললাম, ও ননিবালা একটু শান্ত হও প্লিজ, বোঝার চেষ্টা করো। কিন্তু কে শোনে আমার কথা? সমস্ত রাত লণ্ডভণ্ড করে একসময় ননিবালা কোথায় চলে গেল। দিদিকে বললাম, খুব রেগে গিয়েছে ও, আমার কোনো কথা কানে তুলছে না। পরদিন অনুপদা বলে গিয়েছে দেরি হবে ফিরতে। দিদি এলো আমার ঘরে। তারপর শুরু হলো সাধ্য সাধনা। ননিবালাকে ডেকে ডেকে হয়রান। অনেকক্ষণ পরে ননিবালার হঠাৎ দেওয়াল ফুঁড়ে আবির্ভাব। কোমরে গোজা, দূরে শাড়ির আঁচল, মুখ আবছা কিন্তু থমথমে। দিদি বলল, তুই রাগ করেছিস? এই বাড়ি বিক্রি করে আমরা চলে যাব ভেবেছিলাম, তোর বুঝি মত নেই? ননিবালা কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল। অত্যন্ত ক্ষীণ স্বর শোনা গেল।
দিদি একটুক্ষণ চুপ করে থেকে বলল, বেশ, তুই যখন চাস না তখন থাকবো। অনুপকে আমি বুঝিয়ে বলবো। আর দুষ্টুমি করবি না তো? বাড়ি বেচে নতুন ফ্ল্যাটে চলে যাওয়া আর হলো না আমাদের। ননিবালা আবার আগের মতো লক্ষ্মী মেয়ে, ঘরে যাওয়া আসা করে, নিজের মনে খেলে। দিদি আর অনুপটা 4 বছরের জন্য যাবে আমেরিকা। আমি দিদিকে বললাম, যাও তোমরা, এমন সুযোগ কজন পায়। ননিবালা আর আমি আছি, কোনো চিন্তা করো না। একদিন ওরা চলে গেল। দিদি নিয়মিত আমাকে ফোন করে। মানদাদি সকাল সকাল কাজ সেরে চলে যায়, আবার আসে বিকেলে। এই বাড়িতে নাকি তার গা ছমছম করে। কখনো সখনো ননিবালা আমার কাছে এসে জিজ্ঞাসা সুরে বলে, আমি বলি, দিদি বেড়াতে গিয়েছে, আসবে কদিন পরে, তোর ভয় কি? আমি তো আছি। বাতাসে মিলিয়ে যায় ননিবালা। ওকে বলেছি, কখনো মানদাদির সামনে আসিস না যেন। ও কাজ ছেড়ে চলে গেলে আমার কি হবে বলতো? ননিবালা বুঝদার মেয়ে, সমস্যাটা তক্ষুনি বুঝে গিয়েছিল। একটা পুরনো বাড়িতে আমি একলা মেয়ে থাকি, সঙ্গে আবার এক ফালি জমি। শনির দৃষ্টি এড়িয়ে কি থাকা যায়? স্টেশন রোডের এক প্রমোটার লালুবাবু একদিন উপস্থিত, তার সঙ্গে 2 জন সাগরেদ। আমার বন্ধু টুকির কাকা তাদের একজন। ওরকম চেহারার লোক দেখলে আমার কেমন যেন ভয় ভয় করে। দিদি অনুপদার সঙ্গে কথা না বলে আমি কিছু বলতে পারবো না, এই সব কারণ দেখিয়ে সময় চাইলাম। ওরা নিজেরাই এ ঘর ও ঘর ঘুরে দেখতে লাগলো। অচেনা কেউ আমার ঘরে ঢুকলে আমার ভালো লাগে না, তবু ভয়ে আপত্তি জানাতে পারলাম না। ভাগ্যিস মান্দাদি গ্যাট হয়ে সারাক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল। লালুবাবু বলে গেল, 1 মাস সময় দিলাম, আবার আসবো। রাতে ফোনে সব শুনে দিদি অনুপদা দারুণ ভয় পেয়ে গেল। প্রথমবার লোকগুলো এসেছিল দিনের বেলা, এবার এলো রাতে। মান্দাদি চলে যাওয়ার পরে দরজার বাইরে লালুবাবুর গলা, দরটা যে একবার খুলতে হবে দিদি ভাই, দরকারি কথা আছে তো। ভিতর থেকে আমি যথাসাধ্য দৃঢ় স্বরে বললাম, আসছে রবিবার সকালের দিকে আসুন, তখন দিদির ফোন আসবে। দরজা খোল, নইলে ভাঙতে হবে। দরজা একটুখানি ফাঁক করতেই ওরা ঠেলে ঢুকে পড়ল। টুকির কাকা বলল, টাইম ইজ আপ। ভালো দর পাচ্ছিস সুমি, ভালোই ভালোই বলছি, বাড়িটা খালি করে দে। লালুবাবুর অন্য চেলাটার হাতে ভোজালি চকচক করছে। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। কোনো রকমে সাহস সঞ্চয় করে বললাম, এই বাড়িতে আমি একা থাকি না, একটা ছোট বোন আছে আমার, ও বাড়ি বিক্রি করতে চায় না। মিথ্যে কথা। তোর ছোট বোন কই? ডাক তাকে, এক্ষুনি ডাক। দেখি তো কে তোর ছোট বোন। আমি অসহায় গলায় ডাকলাম, ননিবালা, ওরে ননিবালা, এদিকে একবার আয় তো, এরা বাড়ি কিনতে এসেছে। লোকগুলো এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ একজন আঁক করে উঠল। ডাইনিং টেবিলের নিচে ননিবালার রান্নাবাটি খেলছে, যেন রীতিমতো চড়ুই ভাতি। ওরই বয়সী আরও 7টা মেয়ে, কেউ লম্বা ফ্রক, কেউ শাড়ি পরেছে। ননিবালাকে ঘিরে রান্নার জোগাড় চলছে, আর খিলখিল করে হাসছে সকলে। আমি নিজেই অবাক, ওদের তো আগে কখনো দেখিনি। ননিবালা ওর সখীদের ডেকে এনেছে নাকি? ওরা ছোটাছুটি করে লুকোচুরি খেলছে ঘরে। লালুবাবুর দল পায়ে পায়ে পিছু হটছিল। হঠাৎ ঘরের ছাদ থেকে ওদের মাথায় টপ টপ রক্ত পড়তে লাগলো। ওরা ঊর্ধ্বশ্বাসে দে দৌড়।
রাতে দিদির ফোন এসেছিল। হাসতে হাসতে বলে দিলাম, আমার ননিবালা থাকতে কাকে ভয়, তোরা চিন্তা করিস না রে দিদি। এই ছিল আজকের শ্যামল দত্ত চৌধুরী রচিত ননিবালার পিকনিক গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্প সবার আগে শুনতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব এক নতুন রহস্য ও শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভয় কণ্ঠের সাথে থাকবেন। নমস্কার।